আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। বাংলাদেশ সহ সারা বিশ্ব আজ একটি ক্রান্তিকালীন সময় পার করছে। এই ক্রান্তিকালীন সময়ে আমাদের সচেতন থাকতে হবে, পাশাপাশি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে। আমরা কেউই জানি না কবে এই দুর্যোগ কেটে যাবে, তবে আশা করছি অচিরেই মহান সৃষ্টিকর্তা আমাদেরকে এই দুর্যোগ থেকে রক্ষা করবেন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা পড়াশোনাকে বোঝা মনে না করে প্রাত্যহিক কর্মতালিকার একটি অংশ হিসেবে গ্রহণ করো। প্রতিদিন পড়াশোনাকে একটু একটু করে এগিয়ে নিও। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করো, অনলাইনে পত্রিকা পড়ো, বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত রাখো। মনকে দুশ্চিন্তাগ্রস্ত করো না, স্বাস্থ্যবিধি মেনে চলো। আশা করি তোমরা সকলেই সফলতার মুখ দেখতে পাবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই ক্লাস। আমি তানিয়া আফরোজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট বাংলা কলেজ, মিরপুর, ঢাকা। আজ আমি বিবিএ অনার্স থার্ড ইয়ারের শিক্ষার্থীদের সাথে একটি ক্লাস করব। তোমাদের একটি কোর্স হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ। এটি ব্যবস্থাপনা এবং মার্কেটিং উভয় ডিপার্টমেন্টেরই একটি বিশেষ কোর্স। এই কোর্সটির যে অধ্যায়টি নিয়ে আমি আজকে আলোচনা করব সেটি হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, অর্থাৎ বেতন খাতে আয়। এটি একটি কমন চ্যাপ্টার, তোমাদের দুই ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য। আজকের আলোচ্য বিষয়সমূহ হলো বেতন খাতে আয় বলতে কি বোঝায়, বেতনের সংজ্ঞা, বেতনের উপাদানসমূহ কি কি, বেতন আয় হতে উৎসে কর কর্তন কখন করা হয়, এবং সর্বশেষ পর্যায়ে আমরা দেখব একটি সমস্যা। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব বেতন খাতে আয় বলতে কি বোঝায়। আয়কর অধ্যাদেশ 1984 অনুসারে করদাতাকে তার বাসস্থানের ভিত্তিতে মোট আয়ের উপর কর প্রদান করতে হয়। আয়কর অধ্যাদেশে 17(1) ধারা অনুসারে আবাসিক করদাতার ক্ষেত্রে করদাতা নিজে অথবা তার পক্ষে অন্য কেউ বাংলাদেশে প্রাপ্ত বা প্রাপ্ত হয়েছে বিবেচিত আয় এবং বাংলাদেশের বাহির হতে আয় উভয়ই মোট আয়ের অন্তর্ভুক্ত হবে।
আয়কর অধ্যাদেশের 17(2) ধারা অনুসারে আবাসিক করদাতার ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশে প্রাপ্ত বা অর্জিত আয় তার মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। 1984 সালের আয়কর অধ্যাদেশের 20 ধারায় আয়ের 7টি খাতের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও আয়কর বিধি 24 এবং আয়কর রিটার্ন ফর্ম 11(b)তে বলা হয়েছে আরো 3টি খাতের কথা। সর্বমোট 10টি খাতের মধ্যে প্রথম এবং প্রধান খাতটি হচ্ছে বেতন। ধারায় যে 10টি খাতের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে বেতন খাতে আয় ধারা 21, সিকিউরিটির সুদ খাতে আয় ধারা 22 ও 23, গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24 ও 25, কৃষি খাতে আয় ধারা 26 ও 27, ব্যবসায় বা পেশা খাতে আয় ধারা 31 ও 32, মূলধনী লাভ খাতে আয় ধারা 31 ও 32, অন্যান্য উৎস খাতে আয় ধারা 33 ও 34। এই 7টি খাত ছাড়াও আরো 3টি খাত রয়েছে, সেগুলো হচ্ছে বৈদেশিক আয় ধারা 18, অংশীদারি ফার্মের আয়ের অংশ ধারা 43(3), স্বামী স্ত্রী বা নাবালক সন্তানের আয় ধারা 43(4) ও 43(5)। তাহলে আমরা জানতে পারলাম যে আয়কর অধ্যাদেশের 20 ধারায় সর্বমোট যে 10টি খাত রয়েছে তার ভিতরে প্রথম এবং প্রধান খাতটি হচ্ছে বেতন খাতে আয়। যেসব ব্যক্তি করদাতা কোনো সরকারি বা বেসরকারি চাকুরিতে নিয়োজিত তাদেরই কেবলমাত্র বেতন খাতে আয় হয়ে থাকে। শারীরিক বা মানসিক শ্রমের বিনিময়ে নিয়োগকর্তা কর্মীকে যে পারিশ্রমিক প্রদান করেন তাকে বেতন বলা হয়। ব্যক্তি করদাতা ব্যতীত অংশীদারি কারবার, কোম্পানি, ব্যক্তি বা অন্যান্য অব্যক্তি করদাতার বেতন খাতে কোনো আয় থাকে না। আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি বেতনের সংজ্ঞা বা ডেফিনিশন অফ স্যালারি। সাধারণ অর্থে আমরা বেতন বলতে কোনো প্রতিষ্ঠানে চাকুরি বা কাজ করার বিনিময়ে প্রতিষ্ঠান প্রধান বা নিয়োগকর্তার নিকট থেকে যে পারিশ্রমিক পাওয়া যায় তাকে বেতন বলা হয়। 1984 সালের আয়কর অধ্যাদেশ অনুসারে কোনো ব্যক্তি সরকারি, আধা সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শারীরিক বা মানসিক শ্রম বা সেবার বিনিময়ে নির্দিষ্ট সময় অন্তর নিয়োগকর্তার নিকট থেকে যে পারিশ্রমিক পেয়ে থাকেন তাকে বেতন বলা হয়। অক্সফোর্ড 20 শতাব্দী অভিধান অনুযায়ী কায়িক ও যান্ত্রিক শ্রম ছাড়াও অন্য কোনো কাজকর্মের জন্য কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সময়ান্তে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হয় তাকে বেতন বলা হয়। (1984) সালের আয়কর অধ্যাদেশের 21 ধারা অনুসারে বেতন খাতে আয়কর ধার্য হিসেবে গণ্য করা হয় এবং তার অধ্যাদেশের 2(58) ধারা অনুযায়ী নিম্নোক্ত বিষয়সমূহকে বেতনের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়গুলো হচ্ছে
1 নম্বরে বেতন বা মজুরি, 2 নম্বরে বার্ষিক বৃত্তি, অবসর ভাতা ও আনুতোষিক, 3 নম্বরে যে কোনো ফিস, কমিশন, ভাতা, বেতন পূরক, বেতনের পরিবর্তে বা বেতনের অতিরিক্ত মুনাফা, 4 নম্বরে অগ্রিম বেতন, 5 নম্বরে ছুটির নগদায়ন বা অর্জিত ছুটি নগদে বিক্রি। এ সকল বিষয়সমূহ ছাড়াও 1984 সালের আয়কর অধ্যাদেশে আরো কিছু বিষয়কে বেতন খাতে আয় গণনায় ধরতে হবে। সেগুলো হচ্ছে ক, আয় বর্ষের নিয়োগকর্তার নিকট থেকে কর্মীর প্রাপ্ত বা প্রাপ্য বেতন। খ, নিয়োগকর্তা কর্তৃক কর্মীকে আয় বর্ষে প্রদত্ত বকেয়া বেতন যা বিগত আয় বর্ষে প্রাপ্ত হয়নি এবং করও প্রদান করা হয়নি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আয় বর্ষে বেতনের কোনো অংশ কর ধার্যের উদ্দেশ্যে মোট আয়ের অন্তর্ভুক্ত হলে পরবর্তী বছর তা আয়কর ধার্যের জন্য মোট আয়ের অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ এক বেতন দুইবার কর ধার্য উপযোগী হবে না। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি বেতনের উপাদান বা এলিমেন্টস অফ স্যালারিজ। 1984 সালের আয়কর অধ্যাদেশের 2-58 ধারার বিধান মোতাবেক যে সমস্ত বিষয় করদাতার বেতন খাতে মোট আয় নির্ণয়ের সময় বেতনের সাথে অন্তর্ভুক্ত করা হয় তাদেরকে বেতনের উপাদান বলা হয়। অর্থাৎ করদাতার মোট আয় নির্ণয় করার সময় যে সকল উপাদানসমূহ অন্তর্ভুক্ত হয় সেগুলোকে বলা হয় বেতনের উপাদান। তাহলে চলো আমরা বেতনের উপাদানসমূহ আলোচনা করি। 1 নম্বরে মূল বেতন বা বেসিক স্যালারি। নির্দিষ্ট সময় অন্তর শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে কর্মী তার নিয়োগকর্তার নিকট থেকে যে পারিশ্রমিক প্রাপ্ত হন তাকে মূল বেতন বলা হয়। এই বেতন দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে হতে পারে। 2 নম্বরে হচ্ছে বিশেষ বেতন বা স্পেশাল স্যালারি। একই পদে একই অফিসে নিয়োজিত ব্যক্তি অন্যদের থেকে বাড়তি যে বেতন পায় তাকে বিশেষ বেতন বলে। যেমন সরকারি কলেজের অধ্যাপকগণ পিএইচডি ডিগ্রি অর্জন করলে অতিরিক্ত 3-4টি ইনক্রিমেন্ট পেয়ে থাকেন। 3 নম্বরে হচ্ছে অগ্রিম বেতন বা অ্যাডভান্স স্যালারি। কোনো কর্মচারী সংশ্লিষ্ট আয় বর্ষে নিয়োগকর্তার নিকট থেকে যদি কোনো বেতন অগ্রিম পেয়ে থাকেন তবে এরূপ অগ্রিম বেতন একবার আয় হিসেবে গণ্য হলে পরবর্তী বছর মোট আয়ের অন্তর্ভুক্ত হবে না। 4 নম্বরে হচ্ছে বর্ধিত বেতন বা ইনক্রিমেন্ট। স্বাভাবিকভাবে প্রতি বছর যে পরিমাণ বেতন বৃদ্ধি পায় তাকে বর্ধিত বেতন বা ইনক্রিমেন্ট বলা হয়। বর্ধিত বেতন কর ধার্য বিদায় তা মোট আয়ের সাথে যুক্ত হবে। পূর্ববর্তী বছরের মূল বেতনের সাথে বর্ধিত বেতন যোগ করে চলতি বছরের মূল বেতন নির্ধারণ করা হয়। 5 নম্বরে হচ্ছে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য নিয়োগকর্তা কর্মীকে যে অতিরিক্ত অর্থ প্রদান করে তাকে মহার্ঘ ভাতা বলে। ইহা বেতন খাতে মোট আয়ের সাথে যুক্ত হবে।
6 নম্বরে হচ্ছে বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি। কর্মী নিয়োগকর্তার নিকট থেকে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর বাৎসরিক যে অর্থ গ্রহণ করেন তাকে বার্ষিক বৃত্তি বলা হয়। অন্য কারো নিকট থেকে বার্ষিক বৃত্তি পাওয়া গেলে তা অন্যান্য খাতে আয় হিসেবে গণ্য হবে। 7 নম্বরে হচ্ছে আনুতোষিক বা গ্র্যাচুইটি। চাকরির মেয়াদকাল শেষে কর্মী নিয়োগকর্তার নিকট থেকে এককালীন যে অর্থ প্রাপ্ত হন তাকে আনুতোষিক বলা হয়। এটি 2,50,00,000 টাকা পর্যন্ত অকরধার্য। 8 নম্বরে হচ্ছে অবসর ভাতা বা পেনশন। চাকরি থেকে অবসর গ্রহণের পর কর্মী নিয়োগকর্তার নিকট থেকে মাসিক যে অর্থ পান তাকে অবসর ভাতা বলে। করদাতার অবসর ভাতা সম্পূর্ণ অকরধার্য বিধায় মোট আয়ের সাথে এটি যুক্ত হয় না। 9 নম্বরে বোনাস। উৎপাদন বৃদ্ধি বা মুনাফা বৃদ্ধিতে সহযোগিতা করা বা ধর্মীয় উৎসব পালনের জন্য স্বেচ্ছায় অথবা চাকরির শর্তানুসারে নিয়োগকর্তা কর্মীকে যে অর্থ প্রদান করে তাকে বোনাস বলে, যেমন উৎপাদন বোনাস, ঈদ বোনাস ইত্যাদি। ইহা বেতন খাতে মোট আয়ের সাথে যুক্ত হবে। 10 নম্বরে ক্ষতিপূরণ বা কম্পেনসেশন। চাকরিচ্যুত বা চাকরির শর্ত পরিবর্তনের জন্য কর্মী নিয়োগকর্তার নিকট থেকে যে অর্থ পান তাকে ক্ষতিপূরণ বলা হয়। ইহা বেতনের অন্তর্ভুক্ত হবে। 11 নম্বরে বৈশাখী ভাতা বা বৈশাখী অ্যালাউন্স। বৈশাখী ভাতা সরকারি কর্মচারীদের জন্য অকরধার্য, কিন্তু বেসরকারি কর্মচারীদের জন্য সম্পূর্ণ করধার্য হয়। 12 নম্বরে ওভারটাইম। স্বাভাবিক সময়ে অতিরিক্ত সময় কাজ করার জন্য কর্মী নিয়োগকর্তার নিকট থেকে যে অতিরিক্ত অর্থ প্রাপ্ত হন তাকে ওভারটাইম বলা হয়। ইহা সম্পূর্ণ করধার্য হয়। 13 নম্বরে ভ্রমণ ভাতা বা ট্রাভেলিং অ্যালাউন্স। অফিস কাজে ভ্রমণের জন্য কর্মী নিয়োগকর্তার নিকট থেকে যে অর্থ গ্রহণ করে তাকে ভ্রমণ ভাতা বলে। ভ্রমণ ভাতার প্রকৃত খরচের অংশ সম্পূর্ণ অকরধার্য হয়। 14 নম্বরে ফি ও কমিশন। কর্মচারী তার কাজের জন্য চাকরির শর্তানুসারে নিয়োগকর্তার নিকট থেকে যে অতিরিক্ত ফি, কমিশন বা মুনাফার অংশ প্রাপ্ত হন তাকে ফি ও কমিশন বলে। ইহা তার মোট আয়ের সাথে যুক্ত হবে। 15 নম্বরে দায়িত্ব ভাতা বা চার্জ অ্যালাউন্স। সাময়িকভাবে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিয়োগকর্তা তার কর্মীকে যে অতিরিক্ত অর্থ প্রদান করে তাকে চার্জ অ্যালাউন্স বা দায়িত্ব ভাতা বলা হয়। ইহা করধার্য বিধায় মোট আয়ের সাথে যুক্ত হয়। 16 নম্বরে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান বা এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী যে পরিমাণ অর্থ দান করে নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ দান করেন। নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত দান কর্মীর বেতনের সাথে যুক্ত হবে। কর্মীর দান মূল বেতনের অন্তর্ভুক্ত থাকায় উহা পুনরায় যোগ করার প্রয়োজন হয় না। 17 নম্বরে
অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ বা ইন্টারেস্ট অন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড জমাকৃত অর্থের সুদ 14.5% হারে নির্ণীত পরিমাণ বা বেতনের 3/1 অংশ যেটি কম উহা বাদ দিয়ে অবশিষ্ট অর্থ মোট আয়ের সাথে যুক্ত হবে। 18 নম্বরে হচ্ছে অননুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সঞ্চিত উদ্বৃত্ত বা অ্যাকুমুলেটেড ব্যালেন্স অফ আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। চাকরি ত্যাগ বা অবসর গ্রহণের সময় কর্মী অননুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সঞ্চিত যে অর্থ পান উহার মধ্যে নিয়োগকর্তার দান ও উক্ত দানের উপর সঞ্চিত সুদ কর্মীর বেতন খাতে আয় হিসেবে গণ্য হবে। 19 নম্বরে হচ্ছে বেতন পূরক বা পারকুইজিটিস। চাকরির শর্ত অনুসারে কর্মচারী তার নিয়োগকর্তার নিকট থেকে বেতন ছাড়া অন্য যে সকল আর্থিক সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাকে বেতন পূরক বলা হয়। 20 নম্বরে শান্তি ও বিনোদন ভাতা বা রিক্রিয়েশন অ্যালাউন্স। কর্মচারীদের কর্ম উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে নিয়োগকর্তা ছুটি সহ যে ভাতা প্রদান করে তাকে শান্তি ও বিনোদন ভাতা বলা হয়। যেমন সরকারি কর্মচারীবৃন্দ প্রতি 3 বছর অন্তর 1 মাসের মূল বেতনের সমপরিমাণ শান্তি ও বিনোদন ভাতা পেয়ে থাকেন। 21 নম্বরে শিক্ষা সহায়ক ভাতা বা এডুকেশন সাপোর্ট অ্যালাউন্স। সন্তানদের পড়াশোনার জন্য নিয়োগকর্তার নিকট থেকে যে ভাতা পাওয়া যায় তাকে শিক্ষা সহায়ক ভাতা বলে। যেমন সরকারি কর্মচারীরা 1 সন্তানের জন্য 500 টাকা এবং 2 সন্তানের জন্য 1000 টাকা সহায়ক ভাতা পেয়ে থাকে। 22 নম্বরে বকেয়া বেতন বা আউটস্ট্যান্ডিং স্যালারি। আয়বর্ষে কর্মচারীর কোনো বেতন বকেয়া থাকলে তা তার আয় বলে বিবেচিত হবে এবং বেতন খাতে আয়ের অন্তর্ভুক্ত হবে। উল্লেখ্য, পূর্ববর্তী বছরের বকেয়া বেতন যে কোনো কারণে সংশ্লিষ্ট বছরের আয় হিসেবে গণ্য করা না হলে তা চলতি আয়বর্ষের আয় হিসেবে গণ্য হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এতক্ষণ আমরা আলোচনা শেষে জানতে পারলাম বেতনের উপাদানসমূহ কি কি। বেতনের এই সকল উপাদানসমূহ তোমাদেরকে ভালোভাবে জানতে হবে, কারণ অঙ্ক করার সময় এই সকল উপাদানসমূহ রিকোয়ারমেন্ট হিসেবে থাকে। ব্যক্তির মোট আয় নির্ণয় করার সময় কোন কোন উপাদান করধার্য এবং কোন কোন উপাদানগুলো অকরধার্য সেগুলো এই উপাদানগুলো ভালোভাবে পড়লে তোমরা জানতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব বেতন আয় হতে উৎসে কর কর্তন বলতে কি বোঝায় এবং কখন বেতন আয় হতে উৎসে কর কর্তন করা হয়। বেতন আয় হতে উৎসে কর কর্তন ধারা 50 বা ট্যাক্স ডিডাকশন এট সোর্স ফ্রম স্যালারি ইনকাম বাংলাদেশে প্রচলিত 1984 সালের আয়কর অধ্যাদেশ এর 50 ধারার বিধান অনুসারে বেতন খাতে আয় উপার্জনকারী কর্মকর্তা কর্মচারীর বেতন আয় করযোগ্য সীমা অতিক্রম করলে নিয়োগকারী কর্তৃপক্ষ উক্ত বেতন হতে
উৎসস্থলে কর কর্তন করবে। এক্ষেত্রে কোনো বাসিন্দা করদাতার বেতন করমুক্ত সীমা অতিক্রম করে কিনা তা নির্ণয় করবেন উক্ত কর্মীর বার্ষিক আয়ের উপর ভিত্তি করে, কিন্তু কর কর্তন করবেন মাসিক বেতন পরিশোধের সময়। তাহলে আমরা বলতে পারি কোনো কর্মকর্তা বা কর্মচারী কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে প্রতিষ্ঠান প্রধান অথবা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক তাকে মাসিক ভিত্তিতে যে বেতন পরিশোধ করা হয়, সেই বেতন পরিশোধের পূর্বেই প্রতিষ্ঠান কর্তৃক কিছু অর্থ কেটে রাখাকে বলা হয় উৎসে কর কর্তন। এখানে তার মোট আয়টা নির্ণয় করা হয় বার্ষিক ভিত্তিতে, কিন্তু কর কর্তন করা হয় মাসিক ভিত্তিতে। যেমন অর্থ আইন 2019 অনুসারে কোনো ব্যক্তি করদাতার আয় 2,50,000 টাকা, মহিলা করদাতার আয় 3 লক্ষ টাকা, প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে 4 লক্ষ টাকা, গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 4,25,000 টাকা অতিক্রম করলে তাকে কর দিতে হবে। অর্থ আইন 2019 অনুসারে বিভিন্ন শ্রেণীর করদাতার আয় এই সকল করমুক্ত সীমা অতিক্রম করার পর তাদেরকে কর প্রদান করতে হয়। এটা শুধু বাসিন্দা করদাতাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বাংলাদেশে অবাসিন্দা করদাতার ক্ষেত্রেও কর অব্যাহতি নেই। অর্থ আইন 2011-তে বলা হয়েছে অবাসিন্দা করদাতা 25% হারে বেতন হতে উৎসে কর কর্তন করবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটি সমস্যা নিয়ে আলোচনা করি। সমস্যাটিতে বলা হয়েছে মিস্টার তৌসিফ উত্তরা ব্যাংকের একজন সিনিয়র অফিসার। 2018-2019 আয় বছরে তার আয়সমূহ ছিল নিম্নরূপ: মাসিক বেতন 25,000 টাকা, মহার্ঘ ভাতা 20%, উৎসব ভাতা 2 মাসের মূল বেতনের সমান, আপ্যায়ন ভাতা মাসিক 500 টাকা, প্রকৃত খরচ 400 টাকা, যাতায়াত ভাতা মাসিক 1000 টাকা, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 70%, চার্জ ভাতা মাসিক 500 টাকা, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে দান মূল বেতনের 10%, চিকিৎসা ভাতা মাসিক 1000 টাকা। এগুলো হচ্ছে আয় বছরে তার আয়সমূহ। এখন আমরা দেখব মিস্টার তৌসিফের বিনিয়োগ সমূহ। জীবন বীমা প্রিমিয়াম 3,000 টাকা, বীমা মূল্য 50,000 টাকা, বই ক্রয় 5,000 টাকা, জাকাত তহবিলে দান 10,000 টাকা, হজ স্কিমে দান মাসিক 500 টাকা, ডিপোজিট পেনশন স্কিমে দান 1,000 টাকা মাসিক, শেয়ার ক্রয় 30,000 টাকা সেকেন্ডারি মার্কেট থেকে, কর্মচারী কল্যাণ তহবিলে দান মাসিক 50 টাকা ও যৌথ বীমায় দান মাসিক 40 টাকা। তাহলে এগুলি হচ্ছে তার বিনিয়োগ সমূহ। এখন আমাদেরকে করতে হবে মিস্টার তৌসিফের মোট আয় ও কর দায় নির্ণয়। তাহলে চলো কিভাবে সমস্যাটি সমাধান করতে হয় আমরা দেখি। প্রথমেই আমাদেরকে মিস্টার তৌসিফের মোট আয় নির্ণয় করতে হবে।
করদাতার নাম হচ্ছে মিস্টার তৌসিফ। ETIM নাম্বার থাকবে, সে কোন কর অঞ্চলের অন্তর্ভুক্ত সেটি এখানে উল্লেখ থাকে এবং তার কর বর্ষ কত, তার আয় বর্ষ কত। আমরা জানি যে বছরে করদাতা আয় করে তার পরবর্তী বছরে তাকে কর প্রদান করতে হয়। কর বর্ষ হচ্ছে আয় বর্ষের পরবর্তী বছর। আয় বর্ষ হচ্ছে 2018-19, কর বর্ষ হচ্ছে 2019-20। এখন আমাদের মোট আয় নির্ণয় করতে হবে। মোট আয় নির্ণয় করার জন্য আমাদেরকে এই টেবিলটি আঁকতে হবে। প্রথম কলামে আয়ের বিবরণ, দ্বিতীয় কলামে টাকা এবং তৃতীয় কলামে টাকা। যেহেতু এটি বেতন খাতে আয়ের অঙ্ক এবং বেতন খাতে করদাতার মোট আয় নির্ণয় করতে হবে, তাহলে প্রথমে আমাদের লিখতে হবে বেতন খাতে আয় ধারা 21। 1 নম্বরে মাসিক বেতন 25,000 টাকা। এক্ষেত্রে 25,000 টাকাকে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে তার এক বছরে তার বেতন হলো 3 লক্ষ টাকা। 2 নম্বরে মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা হচ্ছে মূল বেতনের 20%। 3 লক্ষ টাকা ইন্টু 20%, তাহলে মহার্ঘ ভাতা হচ্ছে 60,000 টাকা। 3 নম্বর হচ্ছে উৎসব বোনাস। এটি 2 মাসের মূল বেতনের সমান। তাহলে 1 মাসের মূল বেতন ছিল আমাদের 25,000 টাকা, 2 মাসের হবে 50,000 টাকা। এরপরে আপ্যায়ন ভাতা। আপ্যায়ন ভাতা মাসিক 500 টাকা। এখানে প্রকৃত খরচ হিসেবে আপ্যায়ন ভাতায় দেখানো হয়েছিল 400 টাকা, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে প্রকৃত খরচ যাই থাকুক না কেন, আপ্যায়ন ভাতা হিসেবে যতটুকু অর্থ প্রাপ্ত হয় সম্পূর্ণই করধার্য হবে। এজন্য মাসিক 500 টাকা হারে বাৎসরিক হবে 6,000 টাকা। 5 নম্বরে যাতায়াত ভাতা। যাতায়াত ভাতা মাসিক 1,000 টাকা, এক বছরে হচ্ছে 12,000 টাকা। যাতায়াত ভাতা বাবদ করদাতা যে অর্থ পায় তার সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত অকরধার্য। তাই মিস্টার তৌসিফ 12,000 টাকা যাতায়াত ভাতা হিসেবে পেয়েছে, কিন্তু এর অকরধার্য সীমা হচ্ছে 30,000 টাকা পর্যন্ত, যার কারণে যাতায়াত ভাতা বাবদ কোনো অর্থই তার মোট আয়ের সাথে যুক্ত হবে না। 6 নম্বরে হচ্ছে বাড়ি ভাড়া ভাতা। মূল বেতনের 70%, অর্থাৎ 3 লক্ষ টাকার 70% হচ্ছে 2,10,000 টাকা। এখান থেকে বাদ দিতে হবে অকরধার্য সীমা। অকরধার্য সীমার ক্ষেত্রে বলা হচ্ছে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 50% অথবা মাসিক 25,000 টাকা হিসাবে বার্ষিক 3 লক্ষ টাকা, এই দুটির মধ্যে যেটি কম তা অকরধার্য এবং এটি অর্থ আইন 2015 সাল অনুসারে। মূল বেতনের
50% হচ্ছে 1,50,000 অথবা 25,000 টাকা, এটা হচ্ছে মাসিক, আর 12 মাস হিসাব করলে হয় 3 লক্ষ টাকা। এই দুটির মধ্যে যেটি কম সেটি তার অকার্যধার্য সীমা হিসেবে বাড়ি ভাড়া ভাতা থেকে বাদ যাবে এবং অবশিষ্ট অংশ তার মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কম হচ্ছে 1,50,000 টাকা এবং তার বাড়ি ভাড়া ভাতা ছিল 2,10,000 টাকা। 2,10,000 টাকা থেকে 1,50,000 টাকা বাদ দিলে হয় 60,000 টাকা। 60,000 টাকা তার মোট আয়ের সাথে যুক্ত হবে। সাত নম্বরে হচ্ছে চিকিৎসা ভাতা। মাসিক 1,000 টাকা করে, 1 বছরে 12,000 টাকা। এ থেকে বাদ যাবে 1,20,000 টাকা বা মূল বেতনের 10% সমান 30,000 টাকা। যেটি ছোট সেটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি মূল বেতনের 10% ছোট 30,000 টাকা, এটি হচ্ছে তার অকরধার্য সীমা। করদাতা 12,000 টাকা প্রাপ্ত হন, তার সীমা হচ্ছে 30,000 টাকা পর্যন্ত। তাহলে এক্ষেত্রেও চিকিৎসা ভাতা হিসেবে যে অর্থ প্রাপ্ত হন তা ব্যক্তির মোট আয়ের সাথে যুক্ত হবে না। 8 নম্বরে হচ্ছে চার্জ ভাতা। মাসিক 500 টাকা করে, 1 বছরে 6,000 টাকা। এরপরে 9 নম্বরে হচ্ছে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। এটি মূল বেতনের 10%। এক্ষেত্রে বলা হচ্ছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল অনুসারে নিয়োগকর্তা কর্মীর দানের সমপরিমাণ অর্থ উক্ত তহবিলে দান করেন, যার কারণে এটি তার মোট আয়ের সাথে যুক্ত হবে। তাহলে মূল বেতনের 10% হচ্ছে 30,000 টাকা। তাহলে বিভিন্ন খাত থেকে যে আয় প্রাপ্ত হন সেগুলো যোগ করে আমরা পেলাম 5,12,000 টাকা। সুতরাং আমরা বলতে পারি 2018-2019 আয় বর্ষে মিস্টার তৌসিফের মোট আয় হচ্ছে 5,12,000 টাকা। এখন আমরা বিনিয়োগ ভাতা নির্ণয় করব। করদাতার করদায় নির্ণয় করতে হলে আগে আমাদেরকে বিনিয়োগ ভাতা নির্ণয় করতে হবে। বিনিয়োগ ভাতা নির্ণয় করতে এই ছকটি প্রযোজ্য। প্রথমেই বিবরণ, তারপরে টাকা এবং তৃতীয় কলামেও টাকা। ক, বিনিয়োগের পরিমাণ ও দাম। 1 নম্বরে হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম 3,000 টাকা। সর্বোচ্চ সীমা হচ্ছে বীমা মূল্যের 10%, যেটি কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি বীমা মূল্য ছিল আমাদের 50,000 টাকা। 50,000 টাকা 10% হচ্ছে 5,000 টাকা। তাহলে
কম হচ্ছে 3000 টাকা। আমাদের বিনিয়োগ হিসেবে আমরা দেখাতে পারবো 3000 টাকা। 2 নম্বর হচ্ছে ডিপোজিট পেনশন স্কিমে দান, মাসিক 1000 টাকা করে 12 মাসে 12000 টাকা। এর সর্বোচ্চ সীমা হচ্ছে মাসিক 5000 টাকা করে 12 মাসে 60,000 টাকা, যেটি কম বা ছোট। তাহলে এখানে কম হচ্ছে 12,000 টাকা, মানে তার বিনিয়োগ হিসেবে 12,000 টাকা যুক্ত হবে। 3 নম্বর হচ্ছে জাকাত তহবিলে দান 10,000 টাকা। এরপরে 4 নম্বরে হচ্ছে কর্মচারী কল্যাণ তহবিলে দান, মাসিক 50 টাকা করে বছরে 600 টাকা। 5 নম্বরে হচ্ছে যৌথ বীমা তহবিলে দান, মাসিক 40 টাকা করে বছরে 480 টাকা। 6 নম্বরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা ও কর্মীর দান। এখানে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল আইন অনুসারে নিয়োগকর্তা কর্মীর দানের সমপরিমাণ অর্থ তহবিলে দান করেন, যার কারণে 3 লক্ষ টাকার 10% হচ্ছে 30,000 টাকা, এর সাথে গুণ হবে 2, মানে এখানে নিয়োগকর্তা ও কর্মী উভয়েরই দান রয়েছে, এটি বিনিয়োগ হিসেবে যুক্ত হবে। তাহলে এখানে হচ্ছে 60,000 টাকা। 7 নম্বরে শেয়ার ক্রয়। শেয়ার ক্রয় সেকেন্ডারি মার্কেট থেকে হলেও সেটি বিনিয়োগ ভাতা হিসেবে অনুমোদনযোগ্য। তাহলে শেয়ার ক্রয় বাবদ 30,000 টাকা তার বিনিয়োগের সাথে যুক্ত হবে। করদাতার সকল বিনিয়োগ যোগ করে আমরা পেলাম প্রকৃত বিনিয়োগ ও দান 1,16,080 টাকা। তার অনুমোদনযোগ্য বিনিয়োগ বের করতে হলে কিছু বিধান রয়েছে। হতে বলা হচ্ছে 44-এর 4 ধারা অনুযায়ী কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করারোপযোগ্য আয় এবং 82C এর 2 অনুযায়ী উৎসে কর্তৃত কর হতে অর্জিত আয় ব্যতীত করযোগ্য আয়ের 25%, অর্থাৎ 5,12,000 টাকার 25% হচ্ছে 1,28,000 টাকা। অথবা গ সর্বোচ্চ সীমা 1,50,00,000 টাকা। এখানে অনুমোদনযোগ্য বিনিয়োগ হবে ক বা খ বা গ, এই তিনটির মধ্যে যেটি কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রকৃত বিনিয়োগ হচ্ছে 1,16,080 টাকা, উৎসে কর কর্তনের পর 1,28,000 টাকা এবং সর্বোচ্চ সীমা হচ্ছে 1,50,00,000 টাকা। এই তিনটির ভিতরে সর্বনিম্ন পরিমাণ বিনিয়োগ হচ্ছে 1,16,080 টাকা। তাহলে তার অনুমোদনযোগ্য বিনিয়োগ হচ্ছে 1,16,080 টাকা।
শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্লাইডে কিভাবে করদায় নির্ণয় করতে হয় তার একটি ছক বা বিবরণী দেখতে পাচ্ছি। করদায় নির্ণয় করার জন্য এই ছক বা টেবিলটি প্রযোজ্য। প্রথম কলামে বিবরণ, এরপরে টাকা এবং এরপরে টাকা। আমরা আগেই জেনেছি ব্যক্তি করদাতার ক্ষেত্রে বাৎসরিক মোট আয়ের 2,50,000 টাকা পর্যন্ত করমুক্ত। তাহলে এখানে দেখা যাচ্ছে মোট আয়ের 2,50,000 টাকার উপর 0%, অর্থাৎ এক্ষেত্রে তার কোনো কর দিতে হবে না। মোট আয়ের পরবর্তী 2,62,000 টাকার উপর 10%, এটি হচ্ছে 26,200 টাকা। তাহলে মোট করদায় হচ্ছে 26,200 টাকা। 26,200 টাকা থেকে বাদ দিতে হবে অনুমোদিত বিনিয়োগ ভাতার উপর কর রেয়াত। আমরা পূর্বের টেবিলে দেখেছি যে তার অনুমোদিত বিনিয়োগ হচ্ছে 1,16,080 টাকা। এই 1,16,080 টাকার উপর 15% করদাতা কর রেয়াত পাবে, অর্থাৎ তার কর মওকুফ করা হবে। তাহলে এক্ষেত্রে তার কর রেয়াতের পরিমাণ হচ্ছে 17,412 টাকা। তাহলে 26,200 টাকা থেকে কর রেয়াত বাদ দিলে পাওয়া যাবে 8,788 টাকা। এটি হচ্ছে মিস্টার তৌসিফের নিট করদায়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, এই সমস্যাটি ভালোভাবে বোঝার জন্য কিছু বিষয় এই স্লাইডে টিকা হিসেবে দেখানো হয়েছে। এগুলো ভালোভাবে বুঝতে পারলে তোমরা অঙ্কটি বা সমস্যাটি নিজেরাই সমাধান করতে পারবে। 1 নম্বরে আপ্যায়ন ভাতা সম্পূর্ণ করধার্য, এক্ষেত্রে প্রকৃত খরচ বিবেচনা করা যাবে না। 2 নম্বরে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 50% অথবা মাসিক 25,000 টাকা হিসাবে বার্ষিক 3 লক্ষ টাকা, এই দুটির মধ্যে যেটি কম তা অকরধার্য। অর্থ আইন 2015 অনুসারে। 3 নম্বরে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল আইন অনুসারে নিয়োগকর্তা কর্মীর দানের সমপরিমাণ অর্থ উক্ত তহবিলে দান করে। 4 নম্বর হচ্ছে SRO 60 তারিখ 28/2/2012 অনুসারে IPO এর মাধ্যমে এবং সেকেন্ডারি মার্কেট থেকে শেয়ার ক্রয় বিনিয়োগ ভাতা হিসেবে অনুমোদনযোগ্য। 5 নম্বরে হচ্ছে বই ক্রয় এবং হজ স্কিমে দান অনুমোদনযোগ্য নয়। আমাদের সমস্যাটিতে বই ক্রয় 5,000 টাকা এবং হজ স্কিমে দান মাসিক 500 টাকা করে, বাৎসরিক হবে 6,000 টাকা। এই দুটো আইটেমই দেখানো হয়নি, কারণ বই ক্রয় এবং হজ স্কিমের দান
এই দুটো আইটেমই অনুমোদনযোগ্য নয়। 6 নম্বরে 2016 সালের অর্থ আইন অনুসারে একজন করদাতা 44(4) ধারার উল্লেখিত কর অব্যাহতিপ্রাপ্ত আয় ও 82(c) ধারার আয় ব্যতীত অবশিষ্ট মোট আয়ের উপর 25% বা 1,50,00,000 টাকা অথবা প্রকৃত বিনিয়োগ অর্থের মধ্যে যেটি কম সে পরিমাণ বিনিয়োগ ভাতা হিসেবে গণ্য হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এই বিষয়গুলি ভালোভাবে জানতে হবে। এই বিষয়গুলি ভালোভাবে জানতে ও বুঝতে পারলে তোমরা এই অধ্যায়ের যে অঙ্কগুলো বা সমস্যাগুলো রয়েছে সেগুলো নিজেরাই সমাধান করতে পারবে। আর এই অধ্যায়ের বেশিরভাগ অঙ্কই এই নিয়মানুসারে করা হয়েছে। আমি তোমাদেরকে একটি সমস্যা কিভাবে সমাধান করতে হয় সেটি দেখিয়ে দিলাম। এই নিয়ম অনুসারে তোমরা এই অধ্যায়ে যে সমস্যাগুলো আছে সেগুলো বাসায় অনুশীলন করার চেষ্টা করো। আশা করি তোমরা নিজেরাই সমস্যাগুলোর সমাধান করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। Thank you all. See you again. Stay home, stay safe. Allah.